আমি সুমন, আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৩৭ নম্বর এপিসোড। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন বাংলা অ্যানিমেটেড হরর stories@gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা সেটি আমাদের এপিসোডে তুলে ধরব। ভাবুন তো, গভীর রাতে নদীর পানির নিচ থেকে একটা মৃত বাচ্চা আপনার পা চেপে ধরে বলছে, আমাকে বাঁচান, আর নিজেও বাঁচুন। শুধু এখানেই শেষ না, এরপর পুরো গ্রামে শুরু হয় একের পর এক রহস্যময় মৃত্যু। আজকের এই ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে গল্প শেষ হওয়ার পরও আপনার মাথা থেকে সহজে বের হবে না। আসসালামু আলাইকুম ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ী জেলার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমান যেটা নদীর পার আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যে অবস্থাটি সেখানে রয়েছে, আজ থেকে কিন্তু ৩০-৩৫ বছর আগে এরকমই ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই। এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রামকে ঘিরেই ভাই এই ঘটনাটি। তো ১৯৭৮ সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করত যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার। তো এইভাবে তারা গোসল করত ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার ফিল হলো যে এটা কোনো লতাপাতা কিনা, কিন্তু লতাপাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে গেলেন আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে সুমন ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে বড় বড় টিউমারের মতো হয়ে গেছে। পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরও একটা ভয়ঙ্কর ব্যাপার ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছি। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে না, নির্ঘাত একটা ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে চিৎকার লাফ দিয়ে উপরে উঠে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো, এই সমস্ত কথা বলে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এইভাবে মানুষ বলে, স্বাভাবিক আর কি, সবাই বলেন যে এই জিনিস এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামলেই এই যে এরকম কিছু একটা ঘটতে পারে, তখন পানিতে সবাই নামা বন্ধ করে নিল। কিন্তু ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি ৫-৬ ঘন্টা পর এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল তখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বলল কিভাবে? তার ওর সাথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে, সবাই এরকম আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও একটি ছোট্ট ভেলায় খেলা করছে, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টিয়ে ফেলে দিল এবং ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোকার কারণে খুব ভালো সাঁতার জানতো। বাচ্চাগুলো কিন্তু ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু দূরে, মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল।
তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গিয়েছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে মনে করছে, হয়তোবা সে পরে কোনো, সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুবু সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তোবা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ও বাচ্চা জানতো যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে সত্য ঘটনাটা বের হয়। ভাই বিষয়টা হলো যে যখন আরেকটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা, মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েক দিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা সুমন ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালির ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোনো একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা একটা মানুষেরটা কার, একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওখান থেকে বালি সরানো হয়, তারপর ওখান থেকে বের করা হয়। লাশটা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছে, মনে হচ্ছে একটা বড় ধরনের স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ও এইভাবে পড়ে গেল, মারা গেল তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে যেখানে স্রোত ছিল না, আর ও এইভাবে মাটির মানে একদম নিচে, ও মাথাটা একদম নিচের দিকে, এভাবে ওকে হত্যা করলো। এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। এই ঘটনা রসুল ভাই এই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর আছে ভাই মানে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা, অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং সুমন ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসা থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিন্তা, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে। কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি সুমন আমরা যদি ওলাবুড়ি বলি, আমরা চিনি ওলাবুড়ির যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তো একের পর এক হতে থাকে, একসাথে মারা যায়, কিন্তু এরকম ছিল না। এরকম মারা যায়, প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না এলাকায়, এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বের হলে এরকম হয়। এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু সুমন ভাই এটা তো কোনো সমাধান নয়, আসলে কি ঘটনা ঘটলো এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, উনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন করলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরে বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কী প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবে, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এদিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে, নৌকায় চলে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যেই কয়দিন তারা পাহারায় বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায় নাই। আচ্ছা, তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, তারা কয়েকদিন এভাবে নদীর তলে বসে থাকে, কিছুই দেখে না, ওরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন সুমন ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টার দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে।
আচ্ছা, তো ওরা চিন্তা করলো যে এটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে। নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসা তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে, সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলেছে। দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে। তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, সারা মানে খুবই থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে। লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে সাপের মতো আর কি, একটা লাঠি আর কি। আর হাতে একটি আলো রয়েছে, এবং আলোটা আসলে অদ্ভুত, যে এটি আগুনের আলো নয়, মনে হচ্ছে এমনিতেই জ্বলছে। কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ও সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগ ছিল না, এখনও সেখানে নাই, এখনও ওখানে নাই। বিশেষ করে চলাচল, যদিও এখন সেটা মেইন চরটা ভেঙে গেছে। তো যখন আসে, তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দরভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, সুন্দর করে একটা সালাম দেয়। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন রাগী চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে, বুড়িমা, আপনি ভালো আছেন? আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসেন, আপনার আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকবে এমন সব কিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়। পরে বুড়িকে বলে যে, আপনি কিছু খাবেন? বুড়ি কোনো কথা বলে না। অনেক বলার পরে বলে যে, আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা, তখন বলে, তারপরেও যদি আপনার কিছু লাগে, বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর দিয়ে একটা হেঁটে আসা এরকম অদ্ভুত চেহারার, বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন, এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। রাত ঘণ্টাখানেক পরে, ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে। ওরে বাবারে, মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে, সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল, যে বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন, ভাই, ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন হয়ে গেছে এবং ওই যন্ত্রণায় সে ছটফট করছে। তখন বলে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে, তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস? সেভাবে বলে, এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে, তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যারা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে, হ্যাঁ, ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি, আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে, আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে, আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি সুমন ভাই, যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুতভাবে বুড়ির সমস্ত শরীরের ওই টিউমারগুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে যারা ওই দৃশ্যগুলো দেখেছে, এখনও ওই ঘটনার জীবন্ত সাক্ষী এখনও কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসু ভাই, যখন ওই বুড়িটা হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখেও সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু ভাই কিছু যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে, সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে সুমন ভাই,
ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা ওলাবুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে ভাই, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকেই এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়, এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই পাবেন। এখন হয়তোবা আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে। না সুমন ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই ওলাবুড়িকে দেখেছে, এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু সুমন ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে। এখনও কিন্তু সুমন ভাই ঘটে, এখন যে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন আমাদের কাছে হয়তো বা ওভাবে আমাদের সামনে আসে না, বা আমরা ওভাবে বুঝতে পারি না, এমন ভাই আর কি। এই ছিল সুমন ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ মনন। কাজ কোনো কথা হবে না, চলে যাবো বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে। এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসছে। রাশু ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসেছি এটা ইংল্যান্ডের একটা কাহিনী। ইংল্যান্ডের একটা কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ, অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ। আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে ইংল্যান্ডের ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে, ওখানে ইংল্যান্ড বর্ডার। এটা বেসিক্যালি আনন্দ বলল, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। পরবর্তী ইউজিনের ব্যাপারটা হচ্ছে, ইউজিন যখন ছোট ছিল, হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল, বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট অ্যান্টিকুইটিজ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক লোকেশনস আছে সুমন ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আধিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা। এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়েই আছে, এবং ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে অনেকেই এটাকে বলা হয় যে সিটি অফ প্যারানর্মাল থিংসও আছে। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিওসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিটেরি নামে একটা সেমিটেরি আছে, অবস্থান আছে, এখনো আছে, আছিল এখনো আছে। ওই হাইগেট সেমিটেরিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট। খ্রিস্তানি, এবং এটা নাকি খুব ঐতিহাসিক, এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিটেরিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম ইনভেস্টিগেট করবে, যেটা হয়। এটা ধরেন আমরাও একটা টিনের বয়সে খুব কিউরিয়াস ছিলাম। ইউজিন এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে, এবং তারা ওই সেমিটেরিটাকেই বেছে নেয় করার জন্য। এবং এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। সে প্রথম বলতেছে, ওদের কথাটা হচ্ছে সেমিটেরিটা নাকি দুইটা অংশ আছে, এবং দুই পাশে, দুই সাইডে, এবং বিশাল, বলতেছে 1 লাখেরও বেশি কবর এখানে আছে। তো সাইজটা বুঝতে পারতেছেন, অনেক বড়, অনেক, আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে যে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজড হয়ে যায়। ফার্স্টে যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাউন্ড এসব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। যখন যায় তখন চিন্তা করে যেখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ঢুকে। তো ঢুকার পরেই বলে যেটা, যে গা ছমছম করা একটা পরিবেশ ওখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, টুম আছে, হ্যাঁ, আরও অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে, রাইট। সো সবগুলা দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায়, কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং কিসের বর্ণনা, আনন্দের বর্ণনা আরও সুন্দর ছিল, বইয়ের মতো করে বলতেছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, চিল্ড ওয়েদার। তো হাঁটতে হাঁটতে এক সময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল, সেই ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকাচুরি খেলি, পিকাপো খেলি, দেখি এটা কেমন খুঁজে বের করবো। প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখাও। বলতেছি লুকানো ব্যাপার হচ্ছে তুমি স্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই অনেকে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে মার্জারির মতো। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সেই বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটা মাটি। এটা ভাই অনেকে মুভিতে দেখেছেন, আমার মনে হয় না, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানে না, এই জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল, যেটা নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেন, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স।
তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুজনে খুব ইন্টারেস্টেড। ও আচ্ছা, লুকাচুরি খেলাটা হবে এইভাবে, আমি কবরস্থানে গাছটা বা এরকম কোনো কিছু না। কিন্তু এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা এরকম একটা কিছু। তো প্রথম ইয়েটাই পরে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম প্ল্যান্ট, প্রথম খেলা শুরু হবে। তো ওরা দাঁড়ায় এক জায়গায় যে আপনার চোখ বন্ধ করে সে কোণে তার ইয়ে হচ্ছে যে 100 পর্যন্ত বলবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমন একটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স তখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল। ঢাকা কোথায় বলা হচ্ছে, এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিপাল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত সুমন ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে খেলাটা হতো নাই, আমার মনে আছে, এবং ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, ওরকম একটা ব্যাপার। বাট সামহাউ ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে চিটিংয়ের ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে তারা হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে, সেটাই। এটা বুঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। ও চোখ বন্ধ করেও গুনতে থাকে, ওর ফ্রেন্ড হারিয়ে যায় চোখ খুলে, দেখেন না হারায়নি, জাস্ট একটা শীষ দেয়, শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো ও যেটা করে, ও খুঁজতে থাকে সুমন ভাই, খুঁজতে থাকে, সে বিভিন্ন রুমের পিছনে যায় এবং একসময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু কোনো শব্দ নেই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে হালকা শব্দ। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখতে দেখতে দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছুটা পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে যে যারা যেখানে আছে সেখানে কান পাথরের ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খসখস খসখস খসখস। আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে হাসো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘর করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘর করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেতে, রাইট? একদম ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করেনি এবং নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ। বাট সে কিন্তু মানে ওইটা আর তার রিকল করে নেয় যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে করলে লাগার শব্দ হতো। সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা, মানে বুঝাবো একজন মানুষ আছে ভিতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার? উনি ওর বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে শুরু করেছে, কিন্তু কোনো শব্দ নেই, হাসতেছে। সো 2-3 সেকেন্ড পরে বলে গট ইউ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে হট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পরে দেখে ওর বন্ধুরা বসে আছে। ওকে মানে মনে হয় কিছু পেয়েছি। ও বলে যে আমি পেয়েছি, আমরা আর খেলবো না, চল যাই। তো ফ্রেন্ড বলে তুমি লুকাও, বলে আমি লুকাবো। তো ফ্রেন্ডটাকে যখন বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো ও নিজে বুঝতে পারে। তোর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে, যখন দাঁড়ায় বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট? আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরও দেখি কিছু। তো বলে কোথায়? বলে কি, আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, হ্যাঁ আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে ছোট ঘর তো আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায়ই দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটাচলা করতেছে, তুমি আমাকে বলছো না, লেটস গো, তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু সাইড দেয়, ওরা আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া, ভেতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো বন্ধু হাঁটতেছে, পিছে যাচ্ছে। তো ওর কাছে কেনই মনে হচ্ছে এই সময় আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে নিশ্চিন্তে পারে না, হ্যাঁ এরকম একটা। এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, বাজ গাছ, এরকম তো
খুব ওর মধ্যে একটা ভয়ে দানা বেঁধে উঠতে থাকে। তোর ফ্রেন্ড কয়েকবার ডাকে, এই স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা। তো বলছে কত গভীরে, বলছে একটু কাছে আসো তুমি, আমি শুনছি। আই থিঙ্ক আমি নিয়ে যেতে থাকে। যে একটা পর্যায়েও যে দেখে একটা জায়গা একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনার চারুপালাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে উপরের মধ্যে, নিচে ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, রাইট, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুমস্টোন আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপ, মানে ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মতো একটা ভয় লেগে যায়, থক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো। তো এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে, এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু ওটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, মানে যেও না, ডোন্ট গো, চল আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নেই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসতে আমাদের দরকার নেই। এক পর্যায়ে বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পারছে না, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এবং বেশ কিছু কানে আসছে। এই সময় পিছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর বন্ধু পিছন থেকে দৌড় দিয়ে আসতেছে ওর সাথে। আচ্ছা, দৌড় দিয়ে আসতেছে এবং ওর সামনের দিকে তাকে দেখে কিচ্ছু নেই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে এসে ওকে বলে যে তোমার কি হয়েছে। ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে যাচ্ছ লিড করে। সে বন্ধু বলেন না, আমি ঢোকাইছিলাম, আমি বুঝতে পারি নাই, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটেই যাচ্ছি, তো আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে এবং এখানে আসতে আসতে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচণ্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু করে বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের ভূতে ঘটনা মানুষ চাক্ষুষী করে বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন, যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই। এবং আমিও অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা, যেতে অবশ্যই ইটস এ জিন, হ্যাঁ, জিনেরা এই যে অ্যাব্যান্ডন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গাই তো ব্যারেন ল্যান্ডগুলো। এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, গভীরে রাত্রে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি, মানে আমাদের কাছাকাছি কোথাও যদি, মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভিতরে বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিত অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা যেতে পারে। এটা কিন্তু সুমন ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম, এই ধরনের ধর্মের স্বীকৃত আমাদের রিলিজিনে, খ্রিস্টানিটিতে সব জায়গায় বলা আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠলেন, যে আপনি ওয়াশরুমে গেলেন এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছেন, বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছেন, বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা অনেকেই দেখেছেন। আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছে, কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নেই, এবং অনেকেও দেখছে যে সেই যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরও জিনিস দেখে, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে যাচ্ছে, পেছনে থেকে তাকিয়ে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফাংশন শোনার পর অনেকেই বলে আয়নার দিকে তাকাই না, সিম্পলি অনেক এটা ভয়ের ব্যাপার, কারণ এই কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায়, এবং সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে। এবং আরেকটা কাহিনী রাস অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকেই কিন্তু দেখে যে তার মুখের দিকে কেউ তাকিয়ে আছে, এটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছি না যে আয়নায় যে হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। তো আয়না একটা অদ্ভুত জিনিস, আমার কাছে কেন যেন মনে হয় কি যে আয়না আরেকটা দুনিয়া, মানে আরেকটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ানরা বিশ্বাস করতো, আয়না কিন্তু ভেঙে রাখতো ওরা। আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যেন নর্মালি এরকম এক্সপোজড অবস্থা না রেখে কভারিং। হ্যাঁ, আমার কাছে এক্স্যাক্টলি, এবং আমার কাছে মুভিটা আমি এর মধ্যে ভুলে গেলাম, আমার এরকম হয় না, মিরর্স না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভিতরে যে একটা জগৎ আছে, সেই জগৎ নিয়ে ঘটনা কিছু একটা। একসময় দেখা যায় যে প্রোট্যাগনিস্ট, সে দেখা যায় যে সে আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে,
এবং সে মনে করছে যে আসলে সে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে, এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদেরই পৃথিবীতে। আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে দেখায়, সিনেমার মধ্যেও দেখায় যে শালভিনিয়া বা ভ্যাম্পায়ারের এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে দেখায়। আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরও একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ভাই আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছে। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকু ভাই। আচ্ছা, ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের ভাই পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে, তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদেরটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তো তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পিছন থেকে কোনো একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পিছনে কেউ একজন বসে আছে, মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার মানে ভাইয়ের ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো বা ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তো তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পেছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারতো। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোনো একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো বা পুরো কিছু একটা হচ্ছে তোমার সাথে, কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে দু একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো। এবং তখন যেটা দেখা যেত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরে এই জিনিসটা নিয়ে চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে এবং হেঁটে হেঁটে যেতে হতো, এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে মাঝখানে, ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদের দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর, এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে অজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। তো যখন সে হাঁটতে মনে হয় যে তার পিছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখা যায় কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পিছন পিছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখা যায় পিছনে কিচ্ছু নেই। এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়ামূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পড়া এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কিছু একটা দেখে ফেলেছি, সেটাকে সে ক্রস করে পুকুর পাড়ে অজু করতে যায়। তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরও বেশি ভয় পেয়ে যায়, এবং সে একটা সময় যেটা হয় যেরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে আসলে, তুমি কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছুই আম গাছের নিচে এরকম একটা ছায়ামূর্তির মতো দেখেছে। তখন মুসল্লিরাও বলে যে আমরা সবসময় যেটা চেষ্টা করি যে যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি, কেননা এই গাছটা অনেক পুরনো এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে
সব ঠিক হয়ে গেল মোটামুটি, এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে, এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে। সো আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পিছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পিছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরল এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো যে আমাকে এই ঘটনাটা যে শেয়ার করেছেন জিকু ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডিরেক্ট বলে যে ভাই আমাকে তো একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এক্ষুনি আমার বাসায় আয়। তো তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র, এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা জিনিস সে বলে। তো তার যে ছোট ভাই, মানে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো, যে 2:30 থেকে উঠে আসা তো একটু টাফ ব্যাপার, যে সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথার সমস্যা হয়েছে বা কিছু একটা রকম প্রবলেম। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই, যে দুঃসংবাদটা হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাতেই সুইসাইড করে মারা গেছে। আচ্ছা, তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ট হয়, এবং সে যেটা চিন্তা করে যে হয়তোবা আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তোবা আমি তাকে মানে বাঁচাতে পারতাম, কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তোবা ভুল ছিল, এবং এটা তার ভাই আসলে হয়তোবা সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। তো এরপরে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে, উনি মামা ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। আচ্ছা, ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভিতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, মানে একটা মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভিতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারের থেকেও আরও ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওপাশে হাঁটা চলাফেরা করছে, এবং সেইটা এমন হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সে চলছে, মানে হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর, মানে বাতাসে যেমন ফ্যান সাথলে যেমন মশারিটা একটু নড়ে ওঠে, ঠিক সেইভাবে নড়ছে, মনে হচ্ছে যে তার মশারি আশেপাশে, বাট তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সব কিছু মনে হচ্ছে। সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশে পরিবেশও সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা মানে খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো যে নিজেকে যেভাবে সেভ করা যায়, কারণ সে বুঝতে পারছিল যে এটা আসলে নর্মাল কিছু একটা না, সে একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো, একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো, এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো ভাল্লুক, অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা দেখে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেল যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্তমাখা একটা চেহারা, এবং ওটার চোখগুলো ঠিক বাইরে বের হয়ে আসছে, এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে, এবং সম্পূর্ণ মানে মুখ থেকে রক্ত পড়তেছে, এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিক তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি, তবে এই কথাগুলো সে মানে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কারণ এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললেও। তো সেই যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে মানে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, তখন সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলেই হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। তখন সেতে বিশ্বাস করে হ্যাঁ আদি ভৌতিক কোনো একটা কারণ আছে, এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে এবং সেও হয়তোবা বুঝি মারা যাবে, ওইটা হয়তোবা কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে, এবং তাকেও হয়তোবা সে এরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন আলেম, একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পর উনি যেটা ওনাকে বলে যে আসলে সব কিছু তো আল্লাহর হাতে, তুমি
জিনিসটাকে ভয় পেও না, হয়তো বা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ার সাথে চলে আসছে, এবং ডেভিল যে জিনিসটা সেটা হয়তো বা তাকে হিপনোটাইজ করে, মানে ফাঁসি যে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ পড়ো, আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখনই এরকম কিছু দেখবা তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা এবং মন একটা সবসময় সাহস রাখবা। তো এই মানে এই ঘটনায় আমাকে বা ভাইয়া আমাকে বলছে, ভাইয়া যে শেয়ার করছে যে ওনার লাইফে এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনও মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো বা তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অদ্ভুত টাইপের আছে, চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনা বলবো সেটা নওগাঁয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নওগাঁ যে জায়গাটাতে এবার যাওয়া হয়েছে, এর আগে ওই নওগাঁ ডিস্ট্রিক্টে যে ঘরটার বিষয়ে যে আমার কাছে আসছিল যে লোকটার সমস্যার জন্য, তা আমি তো সেদিন যেতে পারিনি। তো ওই লোককে আমি বলে দিয়ে এসেছিলাম যে ঠিক আছে আপনি যান, যাওয়ার পর আমি ফোনে কথা বলবো সেখানে এবং কি করতে হবে সেই কাজটা আমি বলে দেব। তো সেখানে যাওয়ার পর আমাকে কল করেন। সেখানে আমি তাকে বলছি যে যেই ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা, এটা আমাদেরকে পর্দা দিয়ে দিবেন, এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না, কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। তখন সেই লোকটা বলতেছে যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি, তো সে কি করা যায়। আমি বললাম আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিলে এবং ঘরের ভিতরে যে মিষ্টিটা দিছে, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিছিল, 3টা মিষ্টি নেয়, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পাইতেছিল সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোনো কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দেওয়া হলো। সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল কাজ করছে, এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নাই, সে কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সে নিজ বাড়িতে আসা পর্যন্ত সে কুকুরটা তার পিছনে পিছনে করে এসে তারপর চলে যায়। সে ছেলেটা অবাক হয় যে এখানে তো কোনো কুকুরই ছিল না, এখন কিভাবে আসলো, আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন আসে, তারপর কোথায় চলে গেল। আমার সাথে ফোনে কথা হয়। তো এবার আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, একটি জঙ্গলের ভিতরে সেই ঘরটা। সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো, এবং মোবাইলে যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সে দেয়ালটা ধস পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের ওপর আটকে আছে, অথচ এটা বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি, সেই ঘরটাতে আমি ভিতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের ভিতরে, ঘরের বারান্দা মানে দরজার সামনে দাঁড়ানো হচ্ছিলাম, ভিতর তো খুব গুটকুটি অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের, আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর, সোজা বরাবর 2 দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো মাথা হাত কোনো কিছু দেখা যায় নাই, শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে 2টা চোখ আর আমার সোজা বরাবর 2টা চোখ দেখা গেছে, এবং তখন খুব আলোকিত। এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবায় বসলাম, এই ঘরটা বিষয় কি আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন, সেটা একটা জিন ছিল, সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয়, তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে, আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। তো শেষ পর্যন্ত আপনি তখন কি করেন, শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল, এবং একটি জিন ছিল এখানে বসবাস করত, এবং এটা পরহেজগার জিন। ওইখানে গ্রামের লোকগুলো সেখানে একটু খাবার আবার দিত। আপনি সেগুলো নিষেধ করে দিয়ে আসছেন? হ্যাঁ, আমি বলছি এগুলো দিবেন, এটা একটা কুসংস্কারের মতো। আচ্ছা, এগুলো নিষেধ। এখন কি সেখানে সমস্যার সমাধান হয়েছে? সমাধানের দিকে আসছে। ওকে। আমি এসেছি রাজাবাজার ফার্মগেট থেকে।
রাজাবাজার ফার্মগেট থেকে মাসুদ হাসান। আমরা দেখি যে অনেকেই সাপোর্ট করেন যখন শোনেন, তার জন্য মাসুদ হাসান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমার মতোই। সো সো ঢাকা ইউনিভার্সিটি যারা শুনছেন, আপনাদের একজন আজকে আমাদের সঙ্গে আছেন, আমি তো আছি। সো দুইজন আছি আমরা। দুইজন আছি আমরা এখন। যেটা করব সেটা হচ্ছে ঘটনায় চলে যাব সরাসরি। থ্যাংক ইউ ভাই। ঘটনার শুরুর আগে বলি, আমার বিয়েটা হচ্ছে টাঙ্গাইল শহরে। একটা মফস্বল শহরে বড় হওয়ার ফলে আমি শহরে এবং গ্রামীণ দুটো টেস্টই পেয়েছি। এবং পরিপুত্রের কারণে হলেও এই সুপার ন্যাচারাল বা হরর স্টোরিজগুলোর সাথে আমি পরিচিত। ফর সাম রিজন আমি খুব বেশি বিলিভার ছিলাম না। এখন পর্যন্ত আমি যে কোনো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লজিক খুঁজি। আমার এই ঘটনাটার স্পেশালিটি হচ্ছে সো ফার আমি এটা লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। সো জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। হোপফুলি এখনও পর্যন্ত কোনো লজিক্যাল পাওয়া যায়নি। ইফ ইউ শেয়ার ইট, তাহলে হয়তো আরও কেউ পাবে। সো ঘটনাটা হচ্ছে 2010 সালে এইচএসসি এক্সামের পর, যখন যে সময়টা আর কি রেজাল্টের আগে যে ক্যাপ্টেন স্টুডেন্টরা ভর্তি কোচিং করে, আমি আড্ডা দিয়ে তখন যেটা হতো যে তার আগ পর্যন্ত আমাদের ফ্যামিলি ছিল যে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা কর, সন্ধ্যার পরে কেউ। এইচএসসি পরীক্ষার পরে একটা রিলিয়াস মাইন্ডিং যে না এত তাড়াতাড়ি বাসায় ফেরে, স্বাভাবিক সময়টা এরকম সবার। সো সন্ধ্যার পরে আড্ডা শেষে হয়তো ফিরে আসতাম এলাকায়, বাট বাসায় ঢুকতাম না। বাসার আশেপাশে এইসব গুলি দিয়ে আড্ডা দিতাম ঘোরাফেরা আগে। এবং আমার একটা ফ্রেন্ড ছিল, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না। সো আমরা ঘোরাফেরা করতাম, কথা বলতাম, আড্ডা দিতাম এবং 10টা 11টা 12টা এরকম টাইমে বাসায় ফিরে যেতাম। ঘটনার দিন রাতের বেলায় আনুমানিক 10টা বাজে আমরা একটা রোডে, আমার বাসার খুব কাছাকাছি, আমাদের দুজনের বাসার কাছাকাছি একটা রোডে হাঁটছি এবং পার্সোনাল কিছু বিষয় গল্প করছি আর কি। এবং একটু বিবরণ দিয়ে রাখা ভালো যে আমরা যে রোডটাতে আছি একটা মাটির রাস্তা, একটা রিক্সা যেতে পারে এরকম ন্যারো একটা রোড, বেশ লম্বা। এবং আমার ডান পাশে হচ্ছে একটা ওয়াল, একটা সলিড ওয়াল, আর বাম পাশে হচ্ছে মাছ চাষের জন্য যে লম্বা পুকুরগুলো করা হয় এরকম একটা পুকুর, যেখানে হচ্ছে একই দু সাইডে ব্লকড। আপনি যদি রোডের কুম্ভ দিকে যেতে চান, এই ধার হচ্ছে আপনার সোজা যেতে হয়, পেছনে যেতে হয়, ডানে বামে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি রোডের এন্ডে সোজা একটা 3 রাস্তার মোড়। তো আমরা মোটামুটি রোডের মাঝামাঝি যখন ওই টাইমটাতে আমরা পার্সোনাল কিছু কথা বলছিলাম, সাডেনলি আমরা দেখলাম যে সামনের দিকে এই 3 রাস্তার মোড় থেকে একটা লোক এই রোডটাতে ঢুকলেন, আমাদের রোডটা আমাদের দিকে আসছে। সো যেটা হলো যে হয়তো আমরা তাকে চিনিনি, বাট এলাকার কোনো পরিচিত কেউ হবে, এই জন্য আমরা চুপ হয়ে গেলাম যে লাইক যে আমরা উনি পাস করে চলে যাওয়ার পরে আমাদের কথাটা আবার কন্টিনিউ করবে, নট লাইক আমরা কেউ কাউকে বলছি যে কিপ সাইলেন্ট। তো আমরা জাস্ট ওনাকে দেখেছি, ওকে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি, লোকটা আমাদের দিকে আসছে এবং লোকটা আমাদের যখন কয়েক হাত, আনুমানিক 6, 7, 8 ডিস্টেন্সে, মানে খুব কাছে, একদম কাছে, যেটা হলো সাডেনলি ডিসঅ্যাপিয়ার্ড একদম চোখের সামনে, একদম চোখের সামনে। বেশ চাঁদের আলো বা আলোকিত ছিল রাতটা এবং দেখা যাচ্ছে স্পষ্ট আমরা দুজন প্রাপ্তবয়স্ক 100% সেম দুজন মানুষ, আমাদের চোখের সামনে একটা মানুষ জাস্ট ভ্যানিশ হয়ে গেল চোখের সামনে। আমি চোখের সামনে দেখেছি যে আপনি যখন এই ঘটনাটা আমাকে বললেন, 2বার শুনেছি আমি, 2বার। হ্যাঁ, বিকজ এটা খুব স্বাভাবিক একটা পরিবেশে খুব স্বাভাবিকভাবে এরকম অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গেল এবং তাৎক্ষণিকভাবে আমরা দুজন ফ্রেন্ড আমরা দাঁড়িয়ে যাই ওখানে। আমরা জাস্ট লাইক মানে দাঁড়িয়ে রয়েছি যে কি হচ্ছে এটা। এবং আমরা তাৎক্ষণিকভাবে ফার্স্ট আমি যেটা বললাম, আমার ফোন ছিল, মানে টর্চ বের করে টর্চ দিয়ে দেখলাম যে এই আশেপাশের লোকটা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে কোথাও বসে কিনা বা সাইডে করে যাচ্ছে কিনা, যেটা হওয়া আনইউজুয়াল। কেউ রাস্তা থাকতে কেন সাইড দিয়ে যাবে, বাট সাইডেও কেউ নেই। আমি শুরুতেই বলেছি লেফট সাইডে হচ্ছে একটা লম্বা পুকুর এবং রাইট সাইডে হচ্ছে ওয়াল, সো যাওয়ার কোনো রাস্তা নেই এবং আমাদের পেছনেও লোকটা নেই। বেশ লম্বা রাস্তা, সে এত দ্রুতই 5-6 সেকেন্ডের মধ্যে তার পক্ষে পসিবল না চলে যাও। সো আমি এবং আমার ফ্রেন্ড আমরা যেটা করলাম, আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম যে তুই কি দেখছিস, এবং আমরা দুজনেই বিবরণ ম্যাচ করলাম যে হোয়াট উই স, আমরা দুজনে এক্স্যাক্টলি সেম পার্সনটাকে দেখছি। এবং সুমন ভাই, আমরা তখন এইচএসসি পরীক্ষার পরে, হতে পারে না একদম প্রাপ্তবয়স্ক দুজন মানুষ, 100% সেম, কোনো হ্যালুসিনেশন, এমন না যে আমরা একটা হরর মুভি দেখে এসেছি বা কোনোভাবে হ্যালুসিনেশন হওয়ার কোনো চান্স নেই। বাট আমাদের চোখের সামনে খুব স্বাভাবিক একটা পরিবেশে, যে রাস্তাটাতে আমরা হাজার হাজার বার চলাচল করেছি, বড় হয়েছি, প্র্যাকটিক্যালি এরকম একটা ঘটনা। আমরা জাস্ট তখন ওই ফ্রেন্ডটা আমার নাম্বারে কল দিল, বলল ফোন রিসিভ কর। ফোন রিসিভ করে আমরা হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলাম। বাসায় পৌঁছানোর পরে ফোন করলো এবং টিল দিস ডে আমরা ওই রোডে এখনও যাইনি কখনো সন্ধ্যার পরে। এবং এখন পর্যন্ত আমি এই জিনিসটার কোনো লজিক্যাল ব্যাখ্যা করে পাই না যে হ্যালুসিনেশন হলেও কোনো একটা ট্রিগার তো লাগবে, সামথিং, এনিথিং, রিজন।
নাথিং। অ্যান্ড এই ঘটনাটার ফলে সুমন ভাই একটু বলে রাখি, সামথিং ইন, যারা আপনি অত কিছুটা জানেন যে আমি আমাদের লোকাল বা রুরাল স্টোরিগুলো নিয়ে কাজ করি, আরবান স্টোরিজ নিয়ে। সো এই কাজ করতে গেলে প্রচুর স্টোরি আমার কালেক্ট করা হয়, এবং এর ফলে এই ঘটনার পর থেকে আমার স্পেশাল একটা আগ্রহ তৈরি হয় প্যারানর্মাল বা ঘটনাগুলোর ব্যাপারে। যখন আমি এরকম কোনো ঘটনা পাই আমি খেয়াল করে শুনি, আমি ফার্স্টে লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করি। এবং এর মধ্যে কিছু ঘটনা হয়, টু বি অনেস্ট, যে ফার্স্টে শুনলে হয়তো মনে হয় যেটা কীভাবে পসিবল, বাট সামহাউ লজিক্যাল এক্সপ্লেনেশন আসে। বাট এই ঘটনা এবং এর মধ্যে আরও বেশ কিছু ঘটনা যারা আমি কোনো এক্সপ্লেনেশন বের করতে পারিনি, হয়তো ইন ফিউচার শেয়ার করব। এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ঘটনাটা বেসিক্যালি আমার বড় বোন, আচ্ছা আমার বড় বোন হচ্ছে ইংল্যান্ডে থাকে সেটেল, এবং সে আমার ভাগ্নিদের নাম না বললেই নয়, মুস্কান, মেহেক এবং মানহাম, তারা থাকে। এই ঘটনাটাও বেশ কয়েক বছর আগে, তখন আমার ছোট ভাগ্নির কাম্য হয়নি, মুস্কান এবং মেহেক ছিল। যেটা হয়, ঘটনার দিন আমার আপু কাজ করছিলেন বাসায়, আমার একদম মেজো ভাগ্নি সে ঘুমোচ্ছিল, এবং মুস্কান তখন বেশ ছোট, সে খেলছিল। আপু কিচেনে কাজ করছে, তো সাডেনলি মুস্কানের চিৎকার বা কান্না শুনতে পায়। আপু দৌড়ে আসে, যেটা দেখে যে মুস্কান কিছু একটা দেখে ভয় পাচ্ছে, এবং ওর দৃষ্টি খেয়াল করে আপু দেখতে পায় যে সামনে বেশ বড় সাইজের একটা ব্ল্যাক কালারের একটা ফুল ব্ল্যাক একটা বেড়াল। এবং এটা দেখে আপু যেটা করে যে সে বেড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, ইউজুয়ালি আমরা যেটা করবো যে কিছু লাঠি টাঠি নিয়ে। বাট অদ্ভুত ব্যাপার, বেড়ালটা কোনো সাউন্ড করে না বা কোনো মুভ করে না, জাস্ট ক্রিপি একটা দৃষ্টিতে আপুর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। সো এটা দেখে আপু কিছুটা আর কি হয়ে যায়, যেটা ওয়াইল্ড অ্যানিমাল টাইপ, লাইক ডেঞ্জারাস কিছু কিনা। সে মুস্কানকে কোলে নিয়ে দোতলায় রুমে রেখে এসে আবার ট্রাই করে। এবার যেটা হয়, বেড়ালটা দৌড় দিয়ে ঘরের ভেতর দিকে চলে যায়। আচ্ছা, আপু ফলো করে যায়, এবং যাওয়ার পরে যেটা হচ্ছে, কিচেনে একটা কেবিন টাইপের ছিল, যেটা ওয়ালের সাথে অ্যাটাচড, যার উপরে আর কি চুলা রাখা, এবং ওটা ওয়ালের সাথে অ্যাটাচড। পেছনে কিছু খুব সামান্য একটু জায়গা কেবিনটার পেছন দিকটাতে, বাট জায়গাটা এমন একটা জায়গা যে ক্লিন করা পসিবল। ওই সাইজের একটা, আমি শুরুতেই বললাম যে বড় সাইজের একটা বেড়াল, ওরকম সাইজের একটা বেড়ালের পক্ষে ওখানে ঢোকাটা পসিবল না। বেড়ালটা যেটা করেছে, দৌড় দিয়ে ওটার পেছনে চলে যায়। সো আমার আপু এসে ওটা বের করার ট্রাই করতে থাকে, সামথিং আছে কিনা, বের হয় না। অনেকক্ষণ পর্যন্ত সে লাঠি দিয়ে সাইড পেছনে যে গ্যাপটুকু, ওখান দিয়ে গুঁতো দিয়ে বের করার ট্রাই করে, বাট বেশ কিছুক্ষণ পর্যন্ত এরকম করা পারে না। কিছু আপু ভাবে হয়তো অন্য সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বা সামথিং। সে অন্যান্য রুম চেক করে, সে নেই। সো আপু ধরেই নেই যে হয়তো বের হয়ে চলে গেছে। এরপর প্রায় 2-3 ঘন্টা পরে আপু কাজ শেষ করে, লাঞ্চ শেষ করে যখন আবার কিচেনে যায়, তখন সে আবার বেড়ালটাকে দেখতে পায় ওই কিচেন কেবিনের পেছন থেকে মাথা বের করে। এবার আপু একটু ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার পরে এবার সে ট্রাই করতে থাকে, আবার বেড়ালটা ওটা পেছনে ঢুকে যায়। সে বাড়ি দিয়ে দেখে, লাঠি ঢুকিয়ে দেখে। এবার আপু যেটা করে চেক করার জন্য, সে এবার ফোনের লাইট ইউজ করে। লাইট দেওয়ার পরে দেখে যে পেছনে দেন এগেইন আর কি ক্যাবিনেটের পেছনে গ্যাপটা দিয়ে বেড়ালটা নেই। এবারও একই অবস্থা। সন্ধ্যার সময় আপু বেড়ালটাকে আবার কিচেনে দরজায় দেখতে পারে। এবার সে কমপ্লিটলি আউট। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, এই এতটা সময় প্রায় সারাদিন ধরে এটার সাথে এরকম ডোলিং চলছে, এই টাইমটার মধ্যে বেড়ালটা একবারও কোনো সাউন্ড করেনি। ইউজুয়ালি আমরা কি করি যে বেড়াল দেখলে বা আমরা যদি এটাকে তাড়া করতে যাই বা কিছু, সেটা কিন্তু আমাদের দিকে তেড়ে আসে বা সাউন্ড। বাট আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে এটা এখন পর্যন্ত একটা সাউন্ডও করেনি। এবং লাস্ট টাইম যখন দেখে, সে জাস্ট তার জায়গায় ফ্রিজ, মুভ করছে না কোনো। এটা দেখে আপু বেশ ঘাবড়েছে, এবং আমার ভাগ্নিদের কোলে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। আচ্ছা, বের হয়ে নেইবার যারা থাকে তাদের ডেকে আনে যে সামথিং এরকম একটা উইয়ার্ড কিছু হচ্ছে। এবং ওদের উপরের ফ্লোরে একজন ভদ্রলোক থাকতেন, যিনি বেশ ধার্মিক টাইম। ওনারা সবাই বেশ কয়েকজন আসেন। তো ওটা দেখে ওনারা কাছে থেকে একবার অ্যানিমাল কন্ট্রোলে ফোন দিবে বা সামথিং এরকম চিন্তা করছে। কাছে যাওয়া কেউ অসাহস পাচ্ছে না, যেটা ডেঞ্জারাস। উনি যেটা করে, বিড়াল দেখে ভয় পাচ্ছে। বিড়াল দেখে ভয় পাওয়া যায়, এক্স্যাক্টলি। মানে বিড়াল তো আমরা সবাই অনেকে পালি, খুব ফ্রেন্ডলি, বাট এই বিড়ালটার অ্যাটিটিউড এরকম যে ভয় পাচ্ছে। এবং উনি যেটা করে, সে একজন অ্যানিমাল কন্ট্রোলে কল করে। মিনওয়াইল যে এই ভদ্রলোক, প্রতিবেশী ভদ্রলোক, উনি সামহাও দোয়া দুরুদ পরে করে বিড়ালটাকে কিছু একটা খাবার জিনিস, আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি মনে নেই, বিস্কিট বা ব্রেড সামথিং কিছু একটা শো করে ডাকতে। এবং ডেকে উনি যখন নিয়ে এসে সিঁড়িঘর পর্যন্ত, সিঁড়িঘরে আসার পরে বেড়ালটা অটোমেটিক আর কি সিঁড়ি দিয়ে নেমে গেল। এবং তৎক্ষণিকভাবে উনি ফলো করে নামে। নিচে নামার পর ওটা নাইস, এবং ততক্ষণে অ্যানিমাল কন্ট্রোল লোকজন আসে, চেক করে, বাট এখানে কোনো বেড়াল পাওয়া যায়নি। বা ফ্লটে কেউ ওরকম পালতো কালো বেড়াল, এই
একদিনে এটা দেখা যায় এবং একদিনই। এরপরে আর বেড়ালটাও কখনো দেখা যায়নি, এবং এরপরে আপু বেশ ভয় পাওয়ার পরে বেশ দোয়া দুরুদ করে কথা বলা টাইপের বাইগুলো করে এরপরে কোনো প্রবলেম হয়নি। সো ওই একদিনই এটাই ছিল বেসিক ঘটনাটা, বলতে হবে আপনাকে। নামটা একটু কাছ থেকে কথা বলবো। আমি এসেছি দিশা থেকে, আর আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমাদের এক নিকট আত্মীয়র কাছ থেকে আমার শোনা, তার নিজের লাইফে ঘটে যাওয়া ঘটনা। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 25 বছর আগের। এটা ছিল গ্রামের দিকে। সো আমার আঙ্কেল আর আন্টি অনেক বিয়ের বয়স অনেক দিন হয়েছে, কিন্তু তারা বেবি কনসিভ করতে পারছিল না। সো অনেক ডক্টর দেখাইছে, অনেক ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু তারা বেবি কনসিভ করতে পারছিল না। তো তারা সব কিছুর পরে এক তান্ত্রিকের শরণাপন্ন হলো। তো তান্ত্রিক বলেছে এই আমার আন্টির কথা, যে তার প্রতি কিছু অশুভ ছায়া আছে, যেগুলোর জন্য সে বেবি কনসিভ করতে পারছে না। তারপরে তান্ত্রিক কিছু কন্ডিশন দিল, আমার আন্টি এই কন্ডিশনগুলো ফলো করা শুরু করলো। তো তান্ত্রিকের কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ছিল যে সে যাতে কোনো অবস্থায় সন্ধ্যার পরে বাইরে না বের হয়। তো আমার আন্টি রীতিমতো গ্রামে থাকতো, তার অনেক কিছু আর কি হাঁস মুরগি ছিল, ওগুলো নর্মালি করতে হতো। সো সে একদিন ওগুলো দেখাশোনার করার জন্য তান্ত্রিকের কন্ডিশনটা একটু ব্রেক করতে হয়েছে। সো তার খেয়াল ছিল না, সে বাইরে চলে যায়। সো ওখান থেকেই প্রবলেমটা শুরু হয়। আন্টি যখন 7 তখন তার ডেলিভারি হয়ে যায়, আর বেবিটা যখন পৃথিবীতে আসে, বেবিটা অনেক চঞ্চল ছিল আর কি। নর্মালি একটা 1 ডেজের বেবি এত চঞ্চল হয় না, তো বেবিটা অনেক বেশি চঞ্চল ছিল। তো এটা স্বাভাবিক, আমরা সবাই আর কি, তারা সবাই মেনেই নিল। তো তারপরে যেটা হলো, বেবিটা যখন 1 মান্থ, তখন আর কি বেবিটার হচ্ছে গিয়ে ন্যাচারাল ফিডের থেকেও বেশি আর কি প্রয়োজন ছিল, খাবার লাগছিল। বারবার করে খেতে হয়। 1 মাসের বাচ্চা কিন্তু সাধারণত দুধ ছাড়া কোনো কিছু খেতে দেওয়া হয় না, খেতে দেওয়া হয় নাকি দুধ ছাড়া কোনো কিছু করানো হয় না। তারপরেও ওই বাচ্চাটাকে বাইরের খাবার, সুজি, এরকম মানে এত ছোট বাচ্চাকে আপনার দিতে বাধ্য হয়েছিল, কারণ ওর চাহিদাটা অনেক বেশি ছিল। তো যখন ওর বয়স 3 মাস, ওর চাহিদাটা আরও বেড়ে গেল। আর নর্মালি একটা বাচ্চা আমরা দেখতে পাই যখন 6 মান্থ কিংবা এর থেকে বেশি হয়, তখন সে হামাগুড়ি দেয়, প্রথম হামাগুড়ি দেয়, পরে হাঁটতে হাঁটতে শিখে। বাট ও যখন 3 মাস ওভার করে 4 মাসে পড়লো, ও তখন থেকে কিছু একটা ধরে দাঁড়াতে চেষ্টা করতেছে। আর সুমন ভাই বেবিটা ছিল অনেক সাদা আর কি, ওর গায়ের কালারটা খুবই সাদা ছিল। সেটা একদম অস্বাভাবিক, কারণ নর্মালি মানুষের গায়ের কালার হচ্ছে একটু হালকা ইয়েলো কালার হয়, ওটা ছিল পুরাই সাদা। তারপরেও এটাও নর্মাল মেনে নেওয়া হয়েছিল। একদিন হলো রাসেল ভাই বেবিটা হঠাৎ করে হাইড হয়ে গেল আর কি। এখন বাড়ির সবাই তখন চিন্তা করতে থাকলো যে ও হয়তো নতুন হাঁটা শিখেছে, কোথাও একটা চলে গিয়েছে। তো সবাই খুঁজলো, কোথাও পেল না। তো পাশে হচ্ছে গিয়ে ক্ষেত ছিল, অনেক খোঁজার পরে ও খেতে পাওয়া যায় ওকে। তো এটা একটু সবার কাছে একটু অড লাগে। তারপরে তারা ওই তান্ত্রিককে বলে এটা, তো তান্ত্রিক বলে যে এটা তো তোমার সাথে যেহেতু সমস্যা হয়েছিল, আমি তোমাকে আগেই বলেছিলাম, তো তুমি হয়তো কোনো আমার শর্ত মানোনি, যার কারণে এটা হয়েছে। তো ওই অশুভ কিছু তোমার বাচ্চার প্রতি এখন ছাড় দিচ্ছে। তো আন্টি বলল, হ্যাঁ আমি তো এরকম একটা করেছিলাম, সন্ধ্যার পরে বাইরে গিয়েছিলাম। তো আন্টি আর এরপরে থেকে একটু সাবধান হলো, বেবিকে একটু কাছে কাছে রাখলো। কিন্তু সুমন ভাই সবচেয়ে বড় যে ঘটনা সেটা ঘটেছিল ওর ঠিক কিছুদিন পরেই। আচ্ছা, 15 দিনের মতো। সো বেবিটা একদম হাইড হয়ে গেল, তাকে অনেক কষ্ট করেও খুঁজে পাওয়া যায়নি। তো আমার আঙ্কেল আন্টি, তারপরে তাদের যত রিলেটিভ ছিল সবাই বেবিটাকে খুঁজে শুরু করলো, কিন্তু বেবিটা আনফর্চুনেটলি কোথাও পাওয়া গেল না। তারপরে তান্ত্রিককে ইনফর্ম করা হলো, তান্ত্রিক আসলো। তান্ত্রিক আসার পরে তান্ত্রিক হচ্ছে গিয়ে বলল যে এটা তো অনেক মারাত্মক একটা সমস্যা, এটার জন্য আমাদের তপস্যায় বসতে হবে। তো তান্ত্রিক কিছু জিনিস আনতে বলল, সবাই কিছু জিনিস আনলো। তারপরে হয়েছে তান্ত্রিক আরেকটা পাতিলে ফুটন্ত আর কি পানি দিল, আর এটা দাবি দিচ্ছিল, কিভাবে করলো সেটা আমি জানি না। তারপরে কি হলো, তারপরে হলো যে জাস্ট একটা ওই বাচ্চাটাই হেঁটে হেঁটে আসলো। এটা খুবই অদ্ভুত ছিল, আর সবার চোখের সামনে, এটা সবার চোখের সামনেই হয়েছে, অনেক লোক ছিল ওখানে। তো সবাই দেখলো বাচ্চাটা এসেছে। বাচ্চাটাকে আনার পরে তান্ত্রিক কিছু ছাড়ফুঁক করলো, পরে বাচ্চাটা কথা বলতে শুরু করলো। বলল যে আমার সাথে এরকম কিছু হয়েছিল খারাপ, যার জন্য আপনাদের চোখের সামনে সবাই এটা সবার চোখের সামনেই দেখেছে। আচ্ছা, এখন বাচ্চাটার কি অবস্থা? এখন বাচ্চাটা ভালোই আছে, কিন্তু বাচ্চাটা হচ্ছে গিয়ে ওই ঘটনার পরে, ওই যে ঘটনাটা ঘটার পরে তো বাচ্চাটাকে ফ্রি করা হয়েছিল ওই অশুভ কিছুর কাজকে। ওই যে ফুটন্ত পানির ভিতরে বাচ্চাটা পরে নিজে থেকে গেল, পরে ফুটন্ত পানির মধ্যে একটা তাকে ডেড বডি পাওয়া গেছে। সো ওটা সবার সামনেই হয়েছে। আর ফ্যামিলি কে কে দেখেছিলেন?
না, এটা আমার ফ্যামিলির অনেকেই দেখেছে। আপনার বাবা মা দেখেছেন, আমার নাকি মেন বাকি কাকি ফ্যামিলি অনেকে দেখেছেন। আমার বাবা তো তখন ওখানে উপস্থিত ছিল না, কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে ঘটনাটা কারণ আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, আমাকে এই ধরনের স্টোরি, এই ধরনের ঘটনা এর আগেও পাঠিয়েছি, কিন্তু আমাকে খুব অদ্ভুত লেগেছে, অনেক সময় বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আপনি বলছেন যেটা আপনার ফ্যামিলি স্টোরি ট্রুথ, বেবি এখন আছে, আর হচ্ছে গিয়ে ওই ঘটনার পরে বেবি গায়ে কালারটা অনেক নর্মাল হয়ে গেছে, আগের মতো সাদা ছিল, এবং আপনি বলছেন এটা সত্যি ঘটনা আপনাদের ফ্যামিলির। এটাই সত্যি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার। তো বন্ধুরা, আজকের ঘটনাগুলোর মধ্যে কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমনই বাস্তব ভয়ঙ্কর রহস্যময় গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ সামনে আরও এমন কিছু সত্য ঘটনা আসছে যেগুলো শুনলে হয়তো আজকের রাতেও আপনার ঘুম আসবে না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভয়ঙ্কর গল্পে।